হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য ভারত, কিন্তু মোদি আইনের বিরুদ্ধে হলেও হাসিনাকে রেখে দিতে চায় কেন? জানাবো ক্ষমতার দ্বন্দ্বে অনিবার্য হয়ে আসছে সংঘাত। এবং সর্বশেষ জানাবো সংসদে ভোটে এমপির পূর্ণ স্বাধীনতা চায় এনসিপি, বিএনপি জামায়াতের কি মত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য ভারত, কিন্তু মোদি আইনের বিরুদ্ধে হলেও হাসিনাকে রেখে দিতে চায় কেন? জুলাই আগস্ট বিপ্লবের সময় ঘটে যাওয়া নৃশংস দমন পীড়ন, গুম ও হত্যার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ভারতের পত্রিকা ও টেলিভিশনের স্ক্রিনে ভেসে ওঠে সেই নাম, শেখ হাসিনা। এজলাস কক্ষে নেমে আসে নিস্তব্ধতা। হাসিনাকে নিয়ে টেনশনে পড়ে গেছে ভারত। মোদির প্রিয় মিত্র হাসিনাকে নিয়ে দ্বিধায় পড়েছে নয়াদিল্লি। জুলাই ও আগস্টের অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারিক কার্যক্রম চলছিল। এবার তা পৌঁছেছে গুরুত্বপূর্ণ এক মোড়ে, গ্রেপ্তারি পরোয়ানা। এই গ্রেফতারি পরোয়ানায় মোদির দিল্লির ওপর আন্তর্জাতিক চাপ আসছে, আগাম সতর্ক করেছে কূটনীতিবিদরা। এমনকি মোদি প্রশাসন নড়ে চড়ে বসেছে। তারা চায় হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে, কিন্তু মোদি চায় হাসিনাকে ভারতেই রেখে পুনরায় বাংলাদেশের ক্ষমতায় বসাতে। কারণ একমাত্র হাসিনাই ছিল মোদির তুরুপের দাস। তাই যেভাবেই হোক শেখ হাসিনাকে ছাড়তে নারাজ নয়াদিল্লি। এখন প্রশ্ন, মোদি প্রশাসন এত চাপের পরেও বাংলাদেশের অনুরোধে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? 2013 সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তি যদি এক দেশ থেকে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যায়, তবে নির্দিষ্ট শর্তে তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব। চুক্তির 6 নম্বর ধারা অনুযায়ী 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত বা কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেও তাকে ফিরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। সেই হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারত তাকে ফিরিয়ে দিতে আইনগত বাধ্য। কিন্তু মোদি প্রশাসন হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি নয়। কিন্তু এখানে আসে জটিলতা। চুক্তির 9 নম্বর ধারা অনুযায়ী যদি অপরাধটি রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত হয় বা অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ে থাকেন, তাহলে প্রত্যর্পণ বাধ্যতামূলক নয়। শেখ হাসিনার বর্তমান অবস্থান ভারতীয় রাজনৈতিক আশ্রয়ের মধ্যেই পড়ছে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত করছে। 5 আগস্ট ঢাকায় ছাত্র ও সাধারণ জনতার দুর্বার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তখনই ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তিনি দিল্লিতে প্রবেশ করেন বলে ঢাকার কূটনৈতিক মহল দাবি করা হচ্ছে। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে নিরপেক্ষ সূত্র বলছে দিল্লি এখনও পরিস্থিতি মূল্যায়ন করছে বা সময় নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা মোদি প্রশাসনের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র। সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক ভারসাম্য, চীন বিরোধী কৌশল, সব ক্ষেত্রেই শেখ হাসিনা ভারতের পাশে ছিলেন। এমনকি হাসিনা নিজেই বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। এশিয়াতে একমাত্র শেখ হাসিনাই ছিল যে মোদি সরকারকে উজাড় করে দিয়েছে, বাংলাদেশের ক্ষতি করে হলেও। তাই প্রশ্ন উঠছে, ভারত কি এতদিনের সেই ঘনিষ্ঠ মিত্রকে ফিরিয়ে দেবে, নাকি রাজনৈতিক হিসাব নিকাশে বিষয়টি ঝুলিয়ে রাখবে? ভারতীয় আইন বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকারের হাতে কিছু আইনি ছাড়পত্র আছে, যার ভিত্তিতে তারা চাইলেই দীর্ঘসূত্রিতা সৃষ্টি করতে পারে। এমনকি অনির্দিষ্টকালও অপেক্ষার তালিকায় রাখতে পারে শেখ হাসিনার প্রত্যর্পণ। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি নতুন আলোচনা ঘুরপাক খাচ্ছে। তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে পারেন শেখ হাসিনা। যুক্তরাজ্য, কানাডা কিংবা সংযুক্ত আরব আমিরাত হতে পারে তার সম্ভাব্য গন্তব্য। যদি এমনটি হয়, ভারতও সরাসরি প্রত্যর্পণের দায় এড়িয়ে যেতে পারবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতকে বিশ্বাস করতে পারছে? আর ভারত, তারা কি বন্ধুত্বের স্মৃতি ধরে রাখবে, নাকি মেনে চলবে আইনি ও নৈতিক চুক্তির বাধ্যবাধকতা? ক্ষমতার দ্বন্দ্বে অনিবার্য হয়ে আসছে সংঘাত। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জামায়াত, বিএনপি এবং তাদের প্রকাশ্য অপ্রকাশ্য নেতৃত্বাধীন কর্মী সমর্থক ছাত্র জনতার শেখ হাসিনা ও তার সরকারকে উৎখাত করেছিল। অভাবনীয় ও অত্যন্ত বিস্ময়করভাবে তারাই এখন রাজনৈতিক অঙ্গনে আত্মকলহে লিপ্ত। তাদের ভাষায় তারা দেশে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেছে, যা থেকে উত্তরণ অতি জরুরি হলেও তারা পথ খুঁজে পাচ্ছে না।
তারা সর্বদলীয় বৈঠক অনুষ্ঠানের জরুরি তাগিদও বোধ করছে, তাতেও ফল আসছে না। সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর উদ্যোগহীনতাও উদ্বেগজনক। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন রাজনৈতিক অঙ্গন থেকে বিতাড়িত এবং আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তাদের সহযোগী 14 দলীয় জোটও লাপাত্তা। ক্ষমতার পালা বদলের পর রাজনীতির মাঠে ছড়ি ঘোরাচ্ছে বিএনপি, জামায়াত সহ কয়েকটি ইসলামী দল, বামধারার কয়েকটি দল এবং নতুন জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগকে উৎখাতে এসব দল একসঙ্গে আন্দোলনে নামলেও বর্তমানে ক্ষমতার দ্বন্দ্বে তারা একে অপরের বিরুদ্ধে কথা বলছে। সাম্প্রতিক বাংলাদেশে অত্যন্ত তাৎপর্যময় কিছু ঘটনা ঘটেছে, যার অন্যতম হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ পরিকল্পনা। কারো মতে ডক্টর ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের বিশেষ উদ্দেশ্য ও স্বার্থ চরিতার্থ করতে তাদেরই সৃষ্ট পরিকল্পিত নাটক। ডক্টর ইউনূসের পদত্যাগ পরিকল্পনা যে ক্ষমতাসীনদের নিজেদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব, অভ্যন্তরীণ বিরোধেরই বহিঃপ্রকাশ, তা উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যেই প্রতিভাত হয়। প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানার খোলামেলা মন্তব্য, কেউ দায়িত্ব পালন করতে না পারলে তার সেই দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয়। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টার দায়িত্বে এনেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বিশ্লেষকদের মতে বিষয়টি এমন নয় যে শিক্ষার্থীরা আবেদন নিবেদন করলেন আর ডক্টর ইউনূস দেশ রক্ষায় তাদের ডাকে সাড়া দিয়ে ক্ষমতা গ্রহণ করেছেন। আগে থেকেই গভীর বোঝাপড়া ও সুপরিকল্পিত কর্মপরিকল্পনা অনুযায়ী ডক্টর ইউনূসকে বেছে নেওয়া হয় এবং তিনিও তাতে এগিয়ে আসেন। পেছনে ছিল ডক্টর ইউনূসের আন্তর্জাতিক মহাশক্তি। তবে অভ্যন্তরীণ ও আঞ্চলিক শক্তির অব্যাহত বৈরী ভূমিকা ইউনূস সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। অনেক ক্ষেত্রে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণ বহির্ভূত হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন সেনাবাহিনীর প্রধান। ক্ষমতায় বসার পর দেশের রাজনৈতিক আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য সহ সার্বিক পরিস্থিতি সন্তোষজনকই ছিল, কিন্তু কিছুদিনের মধ্যে এই পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়। এ অবস্থায় বৈষম্য বিরোধীদের প্রধান নেতা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দেশবাসীকে জানান প্রধান উপদেষ্টার পদত্যাগের কথা ভাবছেন। অন্যদিকে সরকারের উপদেষ্টা আসিফ নজরুল, মাহফুজুর রহমান ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সরকার থেকে সরে যাওয়ার কথা জোরালোভাবে ছড়িয়ে পড়ে। এই উপদেষ্টারা জাতীয় বা স্থানীয় কোনো মহলে তেমন একটা পরিচিত নন। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটার প্রেক্ষাপটে 3 উপদেষ্টার পদত্যাগ অপসারণ দাবি জোরালো হয়ে আসে। এদিকে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অটল। সাধারণ মানুষের মধ্য থেকেও নির্বাচনের দাবি উঠেছে। অন্যদিকে বৈষম্য বিরোধীদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি বিএনপির মতো দ্রুত নির্বাচনের পক্ষে নয়। তারা নির্বাচন যতটা সম্ভব বিলম্বিত করতে চায়। তারা প্রকাশ্যে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার কেবল নির্বাচন দেওয়ার জন্য আসেনি, তাদেরকে জুলাই ঘোষণা বাস্তবায়ন করতে হবে। এজন্য সকল বাধা উপেক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টার পদত্যাগ বা অপসারণও চায় না তারা। জামায়াতে ইসলামী কিছুটা সময় নিয়ে হলেও অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চায়। তারা মনে করে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দিলে সব সংশয়ের সমস্যার সমাধান হবে। একই সঙ্গে তারা বিগত সরকারের বিচার ও সংস্কার কাজ সম্পাদনেরও সুস্পষ্ট রোডম্যাপ চায়। বিদ্যমান পরিস্থিতিতে নানা গুজব, বিভিন্নমুখী কথাবার্তা, প্রচারণার অবসান ঘটাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে আলোচনায় মিলিত হয়। 3 বাহিনীর প্রধানেরাও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন। সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে গুজবের ডালপালা প্রসারিত না হলেও গুজব পুরোপুরি বন্ধ হয়েছে বলে প্রতীয়মান হয় না। অবাধ, সুষ্ঠু, সবার অংশগ্রহণে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে না বলেও অনেকে মনে করতে পারছেন না। অন্তর্বর্তী সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হলে দ্বন্দ্ব সংঘাত অনিবার্য হয়ে দেখা দেবে। ক্ষমতার দ্বান্দ্বিক এই বিরোধ সামনে বড় রকমের সংঘাতও ডেকে আনতে পারে। সংসদে ভোটে এমপির পূর্ণ স্বাধীনতা চায় এনসিপি। বিএনপি জামায়াতের কি মত? জাতীয় সংসদে আনা কোনো বিলে সদস্যদের ভোটদানের ক্ষেত্রে বড় পরিবর্তন আনার পথ খুলছে। ভোটের ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতা দিতে একমত হয়েছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ দল। দলগুলোর সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করে অর্থ বিল, আস্থা অনাস্থা ভোট, সংবিধান সংশোধন প্রস্তাব ছাড়া অন্য ক্ষেত্রে দলের বিরুদ্ধে সংসদ সদস্যদের ভোট দেওয়ার স্বাধীনতা দিতে একমত হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি সংবিধান সংশোধনের ক্ষেত্রেও
দলের বিরুদ্ধে ভোটাধিকারের পক্ষে মত দিয়েছে, যা একজন সংসদ সদস্যকে পূর্ণ স্বাধীনতা দেবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ অনুষ্ঠিত হয়। এই সংলাপে 70 অনুচ্ছেদ, নারী আসন এবং সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হয়। স্থায়ী কমিটি নিয়ে দলগুলোর অবস্থান কাছাকাছি হলেও নারী আসন নিয়ে মতপার্থক্য রয়েছে। গত মার্চ থেকে প্রথম দফার সংলাপ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে গঠিত কমিশনগুলোর 166 সুপারিশে 33 রাজনৈতিক দল এবং জোটের মতামত নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। প্রথম দফার ওই সংলাপে কমিশন প্রতিটি দল এবং জোটের সঙ্গে আলাদাভাবে বসলেও সোমবার শুরু হওয়া দ্বিতীয় দফার সংলাপে সব দল একসঙ্গে বসছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।